Hi, good morning everybody and welcome to this channel Make a Strong Foundation of the Students. আজকে আমরা করব ক্লাস 8 এর মানে অষ্টম শ্রেণীর ফার্স্ট চ্যাপ্টার অধ্যায় 1 যে পূর্ব পাঠের পুনরালোচনা দেওয়া আছে সেই চ্যাপ্টারটা। পূর্ব পাঠের পুনরালোচনা মানে তোমরা ক্লাস 7 পর্যন্ত, নট অনলি 7 কিন্তু শুধু 7টা না, 7 পর্যন্ত তোমরা যেটা করেছো মানে তারই কিছু কিছু তুলে আছে, মানে তুলে কোশ্চেন অ্যান্সার করা আছে, কোশ্চেন করা আছে ফার্স্ট চ্যাপ্টার। তো আজকে আমরা ফার্স্ট চ্যাপ্টার ওইটা করব। তো সেখানে প্রথমে যেটা দেওয়া আছে ক্ষেত্রফল বা পরিসীমা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মানে এই সব সম্বন্ধে। তো সেখানে আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সম্বন্ধে আমাদের জানতে হবে। আয়তক্ষেত্র মানে তোমরা নিশ্চয়ই জানো যে যে সমতলিক চিত্রের পরস্পর বিপরীত বাহু, এর বিপরীত বাহু এটা, এর বিপরীত বাহু এটা, পরস্পর মানে এর বিপরীত এটাই হবে, এইটার বিপরীত এটা হতে পারে না। ওই জন্য বলছে পরস্পর বিপরীত বাহু মানে এর বিপরীত এটা, এর বিপরীত এটা। তো এই দুটো বাহু এবং এই দুটো বাহু পরস্পর বিপরীত দেখতে পাচ্ছি আমরা চোখে, মানে এইটার বিপরীত এইটা, আবার এইটার বিপরীত এইটা, যেটা দুটো টিক মারলাম, যেটা দুটো লাইন দিলাম, দুজনের একজন আরেকজনের বিপরীত। পরস্পর বিপরীত বাহু পরস্পর সমান এবং সমান্তরাল মানে এই বাহুটা সমান এই বাহুটা, আবার এইটা সমান এইটা। তার মানে এ বি সি ডি যদি বলি তাহলে এ বি সমান সিডি, আবার এডি সমান বিসি, সমান এবং সমান্তরাল। তার মানে এ বি আমরা সমান্তরাল চিহ্ন এরকমভাবে দেওয়া হয়, এ বি সমান্তরাল সিডি, আবার এডি সমান্তরাল বিসি, পরস্পর সমান এবং সমান্তরাল এবং যে কোনো একটি কোণ 90 ডিগ্রি। তো এখানে তোমরা দেখবে যে কোনো একটি কোণ 90 ডিগ্রি কেন বলা হয়? আমরা তো চোখে দেখতে পাচ্ছি চারটে কোণই 90 ডিগ্রি, কিন্তু একটি কোণ 90 ডিগ্রি এই জন্য বলা হয় যদি আমরা একটা দিক কোণ 90 ডিগ্রি আঁকি তখন চারটে কোণ, বাকি তিনটে কোণ যে থাকবে সেগুলো নিজে থেকেই কিন্তু সমান হয়ে যায়। সেই জন্যই বলা হয় যে কোনো একটি কোণ সমকোণ বা 90 ডিগ্রি বা একটি কোণ সমকোণ, সেই সমতলের চিত্রকে আমরা বলি আয়তক্ষেত্র। তো এইখানে আমরা করবো আয়তক্ষেত্র সম্বন্ধে। আর বর্গক্ষেত্র কি? একই, আয়তক্ষেত্র বর্গক্ষেত্রের মধ্যে পার্থক্য শুধু এটুকুই যে এর দৈর্ঘ্য প্রস্থ আলাদা হয়, বর্গক্ষেত্রের ক্ষেত্রে সমান হয়। তো আর ঠিক আছে, তাহলে এখানে আমি যদি দৈর্ঘ্য প্রস্থ বলে দিই, তো এই যে বড় যে বাহুটা থাকে এটাকে বলা হয় দৈর্ঘ্য, আর যে ছোট বাহুটা থাকে এটাকে বলা হয় প্রস্থ। তো এতে কোনো উচ্চতা থাকে না আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের, যে কোনো একটা সমতলের চিত্র আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই দুটোতেই কোনো উচ্চতা হয় না। তো বর্গক্ষেত্র মানে কি? এটাও যে সমতলের চিত্রের পরস্পর বিপরীত বাহু সমান এবং সমান্তরাল মানে বর্গক্ষেত্রে কি হয় না, যে সমতলের চিত্রের চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, এ এক্স ওয়াই জেড পি, যদি এইটা নাম দিই আমরা তাহলে চারটে বাহু সমান হবে। তার মানে এক্স এইটা সমান এইটা সমান এইটা সমান এইটা, চারটে বাহু সমান, কিন্তু বিপরীত বাহুগুলি পরস্পর সমান্তরাল মানে এইটা সমান্তরাল এইটা, এইটা সমান্তরাল এটা। তাহলে তোমরা নিশ্চয়ই জানো যে সমান্তরাল মানে এটা কি। তো সেখানে আর সমান্তরাল বলা কিছু নেই, আর যদি না জানো তাহলে যখন জ্যামিতি করা হবে তখন নিশ্চয়ই আমি বলবো যে সমান্তরাল জিনিসটা কি। আর তাও যদি এখনই জানার ইচ্ছা থাকে তাহলে আমার কমেন্টস বক্সে জানাবে সমান্তরাল মানে, আমি সেখানে লিখে দেবো যদি কেউ না জেনে থাকো। তাহলে সমান্তরাল পরস্পর বিপরীত বাহুগুলি সমান্তরাল কিন্তু চারটি বাহুর দৈর্ঘ্যই সমান হবে, দৈর্ঘ্য সমান হবে, আর যে কোনো একটি কোণ 90 ডিগ্রি হবে। এই সমতলের চিত্রটাকে আমরা বলি বর্গক্ষেত্র। বাস এটুকু আমরা এখন জেনে রাখো আয়তক্ষেত্র বর্গক্ষেত্র সম্বন্ধে। এবার আমরা যাই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সম্বন্ধে। তো এটা যদি এবার যদি আমরা আয়তক্ষেত্রটা নিয়ে নিই, মানে এরকম যদি একটা আমরা আয়তক্ষেত্র নিয়ে নিই, এই যে বড় বাহু যে দুটো বড় বাহুকে আমরা বলি দৈর্ঘ্য, আর যে ছোট বাহু এই ছোট বাহু দুটোকে আমরা বলি প্রস্থ। আর বর্গক্ষেত্রে যেহেতু চারটে বাহুর দৈর্ঘ্যই সমান, বর্গক্ষেত্রে যদি চারটে বাহু দৈর্ঘ্য সমান, ছবিটা যদি এরকম করে তোমরা আঁকো, চারটে বাহু দৈর্ঘ্য সমান, তার মানে দৈর্ঘ্য বা প্রস্থ বলে কোনো একটা মানে কোনো ভাষা নেই, এটাকে আমরা সিম্পলভাবে বলি দৈর্ঘ্য বা বাহু। তাহলে চারটে বাহু দৈর্ঘ্য সমান, তো দৈর্ঘ্য প্রস্থ হয়ে গেল। এবারে পরিসীমা কি না, পরিসীমা মানে এর যে এই যে চার ধার মানে চারটে যে বাউন্ডারি আমরা দেখতে পাচ্ছি এর যে মোট মানে যে মোট কি বলে দৈর্ঘ্য, তার মানে এইটা প্লাস এইটা প্লাস এটা প্লাস এটা, তার মানে এ বি সি ডি যদি হয় তাহলে পরিসীমা কি হবে না, পরিসীমা কাকে বলে? পরিসীমা বলে যে পরিসীমা মানে তোমরা দেখো তোমাদের যে নিজেদের যেখানে তোমরা খেলতে যাও, খেলার মাঠ বলো কিংবা যেখানে তোমাদের ঘর আছে বা তোমাদের রুমটা, এই যে আমরা যে কর্নারগুলো দেখতে পাচ্ছি না চারটে মানে যে বাহু, ওইটাকে আমরা বলি পরিসীমা। তার মানে পরিসীমা মানে এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি এ, তো এইটাকে বলি
বলা হয় পরিসীমা। আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্র ক্ষেত্রে বা যে কোনো জিনিসের ক্ষেত্রে, সামুদ্রিক চিত্রের ক্ষেত্রেই পরিসীমা মানে সীমানা। পরিসীমা মানে সীমানা। তো এই যে সীমানাগুলোকে আমরা যে হিসাব করি, সেই সীমানাগুলোকে বলা হয় পরিসীমা। তাহলে এখানে আয়তক্ষেত্রের পরিসীমা অলরেডি তোমরা ক্লাস 7-এ শিখেছো, ওই জন্য আমি জাস্ট শুধু হেডিংসগুলো দিয়ে যাচ্ছি। অঙ্কের সময় তোমরা আরও পরিষ্কার হয়ে যাবে, ফান্ডাটা আরও পুরো ক্লিয়ার হয়ে যাবে। এবারে আয়তক্ষেত্রের ক্ষেত্রে একই, পরিসীমা মানে চারটে যে বাহু দৈর্ঘ্য, চারটে বাহু দৈর্ঘ্যের সমষ্টি। তাহলে আমরা যদি আয়তক্ষেত্রের পরিসীমা বের করতে যাই, তাহলে কি হবে না, চারটে বাহু দৈর্ঘ্য, দেখো আয়ত ক্ষেত্রের পরিসীমা, যদি আমরা এটার জায়গায় যদি আমরা এইরকম একটা ছবি আঁকি, ভালো করে দেখো, এটা আমরা ছবি আঁকছি, আয়তক্ষেত্র আঁকতেছি, আমরা নাম দিচ্ছি এ বি সি ডি, এ বি সি ডি নাম দিয়েছি। এর পরিসীমা মানে কি, এ বি প্লাস বি সি প্লাস সি ডি প্লাস ডি এ ইজুকাল টু, আমরা এ বি আর এডি সমান, আমরা এ বি এই বাহুটা আর এই বাহুটার সমান, তোমরা জানো আমরা কি বলেছি যে দৈর্ঘ্য দুটো সমান হবে, এই দুটোই দৈর্ঘ্য। তাহলে এ বি প্লাস, আচ্ছা এই বি জায়গায় আমরা কি লিখবো, দৈর্ঘ্য, দৈর্ঘ্য প্লাস বিসি প্রস্থ, প্রস্থ প্লাস সিডি দৈর্ঘ্য প্লাস ডিএ প্রস্থ। তাহলে আমরা কি পেলাম, দেখো এখানে একটা দৈর্ঘ্য আছে, এখানে একটা দৈর্ঘ্য, দুটো দৈর্ঘ্য, তো দুই দৈর্ঘ্য প্লাস একটা প্রস্থ, দুটো প্রস্থ, দুই প্রস্থ। তো তোমরা এখানে যদি দুই কমন দাও, তোমরা অলরেডি শিখেছো কমন দেওয়া, তাহলে কমন দিলে তাহলে কী হলো, দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তাহলে কি হলো না, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। তো এটা হচ্ছে আমাদের আয়তক্ষেত্রের পরিসীমা সূত্র, 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। এই সূত্রটা মনে রাখতে হবে সবসময়, ঠিক আছে। তো এই আয়তক্ষেত্রের জায়গায় যদি এবার আমরা বর্গক্ষেত্রে যদি চলে যাই, তাহলে তখন কি হবে, দেখো বর্গ ক্ষেত্রের পরিসীমা ইজুকাল টু, আমরা এখানে একটা বর্গক্ষেত্র রাখতেছি এ বি সি ডি। দেখো পরিসীমা আমি কি বলেছি, এ বি মানে চারটে বাহু দৈর্ঘ্য হবে শুধু, যোগ তার চারটে বাহু যোগফল এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিএ। এইবার দেখো এ বি বিসি সিডি ডিএ প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য সমান। বর্গক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু বর্গক্ষেত্রের ক্ষেত্রে দুটো চারটে বাহু দৈর্ঘ্য সমান, তো সেই ক্ষেত্রে আমরা দৈর্ঘ্য বা প্রস্থ মানে কোনোটাকে দৈর্ঘ্য প্রস্থ আমরা বলছি না, সিম্পল বাহু বলছি। তাহলে এইটা একটা বাহু, তাহলে এটা বাহু প্লাস বাহু প্লাস বাহু প্লাস বাহু ইকুয়াল টু বাহু প্লাস বাহু প্লাস বাহু প্লাস বাহু। তাহলে আমরা কটা বাহু দেখতে পাচ্ছি, চারটে বাহু, তার মানে 4 ইন্টু বাহু, বুঝে গেল। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, মানে যে কোনো একটা বাহু মানে একটা বাহু দৈর্ঘ্য দেওয়া থাকবে, তার পরিসীমা বের করতে হলে আমাদের কী বের করতে হবে, 4 ইন্টু বাহু দৈর্ঘ্য। বেশ, এবার যদি ক্ষেত্রফল দিকে আমরা চলে যাই, এবার যদি আমরা ক্ষেত্রফলে যাই, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করবো একইভাবে। ক্ষেত্রফল মানে কি জানো, ক্ষেত্রফল মানে আমরা যেমন দৈর্ঘ্য জানলাম, বড় বাহুটাকে দৈর্ঘ্য বলে, প্রস্থ ছোট বাহুটাকে প্রস্থ বলে, বর্গক্ষেত্রের ক্ষেত্রে মানে বাহুকে বাহুই বলে, তার কারণ দৈর্ঘ্য বা প্রস্থ সবই সমান। ঠিক তেমনি পরিসীমা মানে যেমন জানলাম যে সীমানা, আমার যে সীমানা যতখানি আছে সেটাকে আমরা বলি পরিসীমা। তার মানে দুটো দৈর্ঘ্য যোগ করতে হবে, দুটো প্রস্থ যোগ করতে হবে আয়তক্ষেত্রের ক্ষেত্রে, আর বর্গক্ষেত্রের ক্ষেত্রে চারটে বাহুকে যোগ করবো। সেই জন্য সূত্র দিয়েছি আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহু দৈর্ঘ্য। ক্ষেত্রফল মানে যে যতটা জায়গা জুড়ে আছে, মানে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যতখানি জায়গা নিয়ে দাঁড়িয়ে আছি ততখানি আমার ক্ষেত্রফল। একটা ঘর যতখানি জায়গা জুড়ে আছে ততক্ষণ সেই ঘরটার ক্ষেত্রফল। একটা বই, আমরা যদি বইকে রেখেছি মানে কোথাও টেবিলের উপরে, তাহলে একটা বই যত বড় যতখানি জায়গা জুড়ে রেখেছে সেটা বইয়ের ক্ষেত্রফল। তার মানে যে কোনো সমতলীয় চিত্র যে যতখানি জায়গায় জুড়ে থাকে সেটাকে আমরা বলি ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলকে আমরা কীভাবে হিসাব করি না, একটা যদি আয়তক্ষেত্র এটা যদি আমরা আয়তক্ষেত্র লিখি, এর আয়তক্ষেত্র এ বি সি ডি, এর কতখানি জায়গা জুড়ে আছে না, এইটা কিন্তু জায়গা। ভালো করে দেখো, পরিসীমা সময়ের ক্ষেত্রে শুধু এইটা কিন্তু এই বাহুগুলো নিয়েছিলাম। ক্ষেত্রফল কিন্তু এই ভেতরেরটা, ক্ষেত্রফল মানে এই ভেতরে যতটা জায়গা আছে সেই জায়গাটাকে আমরা বলছি ক্ষেত্রফল। তো এই ক্ষেত্রফলটা আমরা কী করে পাই না, আয়তক্ষেত্রের ক্ষেত্রে যেহেতু দৈর্ঘ্য, আমি এর দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, পরিষ্কার বুঝতে পারছি, দৈর্ঘ্য বড় প্রস্থটা ছোট দেখতে পাচ্ছি। তাহলে দৈর্ঘ্য বড় প্রস্থ ছোট মানে দৈর্ঘ্য আর প্রস্থকে নিয়ে আমাদের হিসাব আছে, মানে হিসাব করতে হবে। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান, এটা তোমরা লিখবে
যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ঠিক আছে, তার মানে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো এবারে যে তোমাদের এককটা জানতে হবে কিন্তু, তো এককগুলো আমি এখানে বলছি না কি মানে কোনটা একক, কোনটা বর্গ একক, কোনটা ঘন একক, কোনটা যাও অঙ্ক করার সময় আমি তখন বলে দেবো। এখন এর ক্ষেত্রফল দেখো, এটার দৈর্ঘ্য যদি মিটার হয়, এটাও ক্ষেত্র মানে মিটার, এটাও মিটার, প্রস্থরও মিটার হবে, তাহলে মিটার ইন্টু মিটার দ্যাট ইজ সেটা সমান মিটার স্কোয়ার। তার মানে মিটার টু দি পাওয়ার 2, মিটারের মাথায় 2 হবে, সেটাকে আমরা বলি বর্গ মিটার। বাংলা বলি বর্গ মিটার আর ইংলিশে বলি মিটার স্কোয়ার। তো এটা হলো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, বর্গক্ষেত্রের যদি ক্ষেত্রফল বের করি আমরা, এটা যদি আমাদের ক্ষেত্রে বর্গক্ষেত্র হয়, তাহলে এটাও হবে বাহু, এইটি বাহুটা ইন্টু এই বাহুটা, যেহেতু দুটোই বাহু, তার মানে এইটাকে আমরা কি বলি বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু স্কোয়ার, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, আয়তক্ষেত্রের পরিসীমা সমান 2 ইন্টু দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, আর বর্গক্ষেত্রের পরিসীমা সমান 4 ইন্টু বাহুর দৈর্ঘ্য। শুধু এই চারটে সূত্র এখন মনে রাখো, এই চারটে সূত্র মনে রাখলে আপাতত তোমাদের যে 1.1 যেটা আছে সে অঙ্ক হয়ে যাবে। তোমরা এবারে করবো কোষে দেখি 1.1, তোমাদের পাঁচ বইয়ের যে পাতা ওয়াইজ, সে বইয়ের পাতা নম্বর মানে হচ্ছে 5। তো বইয়ের পাতা 5-এ 1.1-এ আমরা 2 দিয়ে অঙ্কটা প্রথমে সলভ করবো। তো তোমরা অলরেডি কিন্তু এরকম অঙ্ক ক্লাস 7-এর লাস্টের দিকে চ্যাপ্টারে করে এসেছো, যে কোনো আয়তক্ষেত্রাকার বাগান বা উঠোন বা মানে যে কোনো জায়গা তার ক্ষেত্রফল বের করা, পরিসীমা বের করা, দৈর্ঘ্য প্রস্থ সম্বন্ধে অনেক কিছু জেনে গেছো। আমি জাস্ট একটু একটা সাধারণ আইডিয়া দিলাম যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কী করে বের করতে হয়, পরিসীমা কীভাবে বের করতে হয়, আবার বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কীভাবে বের করতে হয়, বর্গক্ষেত্রের পরিসীমা কীভাবে বের করতে হয়, জাস্ট একটা সিম্পল আইডিয়া দিলাম। এরপরে যখন আমরা অঙ্ক করবো, তোমাদের আরও মানে বাকি যে আইডিয়া থাকবে সেটা ক্লিয়ার হয়ে যাবে, যে কোনো ডাউট থাকলে সেই ডাউটটা ক্লিয়ার হয়ে যাবে। তো 2 জায়গায় বলছে আমিনাদের বাড়ির আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার। তো আমি যেমন পড়ছি তেমন একটা ছবি আঁকতেছি। এইসব জিনিস দেখবে সহজ সময় তোমরা যদি ছবি এঁকে এঁকে অঙ্কটা করো বা অঙ্কটা বোঝো, আর প্রত্যেকটা শব্দের কিন্তু মানে বুঝতে হবে, তাহলে কিন্তু অঙ্কটা কিন্তু করা কোনো ব্যাপার নয়। অঙ্কগুলো কিন্তু খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। অঙ্ক জিনিসটা মানে শুধু ব্যাপারটা বোঝা, ফান্ডাটা বুঝতে হবে। ফান্ডা যে বুঝতে পারছে তার কাছে অঙ্ক করাটা কোনো ব্যাপার নয়। বলছে একটা উঠান আছে, তার দৈর্ঘ্য আর প্রস্থ দিয়ে দিয়েছে, তাহলে এটা ডেফিনেট তার মানে কি, অবশ্যই এটা আয়তক্ষেত্রাকার। তাহলে আমি একটা আয়তক্ষেত্র উঠান আঁকতেছি। এটা হচ্ছে বাড়ির সামনে উঠান, এটাকে আমরা মনে করছি উঠান। এখানে লেখা আছে যেমন উঠান। এটা 2 দিকের অঙ্ক কিন্তু, একে দাগে না, এটা কিন্তু এটা কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে, এটা 2 দিকের অঙ্ক। একে দাগেটা সে শুধু সিম্পল ছবি টবি দিয়েছে, সে এগুলো তোমাদের পরে তোমার অঙ্ক যখন অঙ্ক করে নেবে তখন এগুলো তোমরা নিজেরাই পেরে যাবে। তো বলছে বাড়ির উঠান, এটা আমি উঠান এঁকে দিয়েছি। এখানে কি বলছে আয়তক্ষেত্রাকার উঠান, এই জন্য আমরা আয়তক্ষেত্রের মতো, আয়তক্ষেত্রাকার মানে কি, প্রতিটা লাইনে বললাম, প্রতিটা শব্দের মানে বুঝতে হবে। আয়তক্ষেত্রাকার, আয়তক্ষেত্রাকার মানে আয়তক্ষেত্রের মতো দেখতে। তো সেই জন্য আমি আয়তক্ষেত্রের মতো দেখতে, যে একটা দৈর্ঘ্য দেখতে পাচ্ছি, দুটো দৈর্ঘ্য, দুটো প্রস্থ, দৈর্ঘ্য দুটো সমান করেছি, সমান্তরাল করেছি, প্রস্থগুলো সমান করেছি, সমান্তরাল করেছি, তার মানে এটা আয়তক্ষেত্রাকার দেখতে। তো বলছে আয়তক্ষেত্রাকার উঠানের দৈর্ঘ্য 6 মিটার। আমাদের এটা বড়টা সবসময় দৈর্ঘ্য হয়, তাহলে এইটা বলছে 6 মিটার, যেমন লেখা বলছে আমি সেরকম লিখতেছি 6 মিটার। প্রস্থ 4.2 মিটার, এটা প্রস্থ, এটা 4.2 মিটার, যেমন বলছে আমি তেমন লিখলাম। যে আমি মিটারটাকে ছোট করে লিখেছি, তোমরা পুরোটা লিখবে। তাহলে ওই উঠানের মাঝখানে বলছে, এই উঠানটার মাঝ বরাবর মানে মাঝখানে 3.5 মিটার ইন্টু 2.5 মিটার আয়তক্ষেত্রাকার শতরঞ্জি। এতে একটা শতরঞ্জি আছে, দেখো এইটা একটা শতরঞ্জি, আমি একটা শতরঞ্জি আঁকতেছি, এটা একটা শতরঞ্জি, আমি একটা শতরঞ্জি আঁকলাম। তো এই শতরঞ্জিটা কী বলছে, এটাও আয়তক্ষেত্রের মতো দেখতে, এরও দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়েছে, এর 3.5 দিয়েছে, কী বলছে 3.5 মিটার, আর প্রস্থটাকে কত দিয়েছে 2.5 মিটার। তো এইবারে বলছে যে এইটা শতরঞ্জি আয়তক্ষেত্রাকার, এটা উঠান আয়তক্ষেত্রাকার, উঠানের দৈর্ঘ্য 6 মিটার, প্রস্থ 4.2 মিটার, এটা শতরঞ্জির দৈর্ঘ্য 3.5 মিটার, শতরঞ্জির প্রস্থ 2.5 মিটার হলে, তো এই শতরঞ্জিটা যখন উঠানে বিছিয়ে দিচ্ছে, বলছে বেছানো আছে, বেছানোর পরে বাকি উঠান কতটুকু জায়গা পড়ে আছে, তার মানে বলতে চাইছি যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল বের করতে বলছে। আমি তো শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল বের করবো, তার আগে আমাকে বুঝতে হবে, ব্যাপারটা বুঝতে হবে যে কী বলতে চাইছে।
এইবারে যদি আমি একটা ছবি আঁকি, এটা যে বলেছিল আমি একটা ছবি যদি আঁকি, একটা বাড়ির উঠান বলে দিয়েছে, আমি বাড়ির উঠানটা এঁকে দিলাম। এইবারে বলছে একটা শতরঞ্জি, মাঝ বরাবর একটা শতরঞ্জি দিয়ে দিয়েছে, এটা শতরঞ্জি। তাহলে এই বাইরের এইটা আছে মানে এ বি সি ডি, এ বি সি ডি হচ্ছে উঠান, এ বি সি ডি কি না উঠান। আর এইটা পি কিউ আর এস, পি কিউ আর এসটা কি না শতরঞ্জি। তোমরা যখন দুয়ারে পড়তে বসো, যখন তোমরা মাদুর বেছাও বা যখন তোমাদের কোনো দুয়ারে বা উঠোনের সামনে যদি কিছু একটা বেছাও, তো সেইটা যতখানি জায়গা তোমরা বিছিয়ে রাখো ততখানি জায়গা কে ততখানি কি তোমাদের আর মেঝেরা দেখা যায়? দেখা যায় না। তার মানে ততখানি যেইটা বিছিয়েছে লাস্টে ছোটো, যদি ছোটো থাকে তাহলে বাকিটা দেখা যাবে, আর যদি বড় থাকে তাহলে পুরোটা ঢাকা হয়ে যাবে। তার মানে এখানে যেহেতু শতরঞ্জিটা ছোট, এটা দৈর্ঘ্য 3.5 মিটার, এটা দৈর্ঘ্য 6 মিটার, তাহলে এটা ছোট। আবার এর প্রস্থ 4.2 মিটার, এর প্রস্থ 2.5 মিটার, এটা প্রস্থও ছোট। তার মানে শতরঞ্জিটা ছোট, এই জন্য শতরঞ্জিটা কী হচ্ছে না মানে পুরো ভেতরে পড়ে গেছে। তার মানে এই যে আমরা বাকি জায়গাটা দেখতে পাচ্ছি, এইটা কি, এইটা ঢাকা পড়ানি। তো আমাদেরকে বের করতে বলছে বাকি যে ক্ষেত্রফল, মানে এইটার ক্ষেত্রফল বের করতে বলছে। এবারে বুঝতে পেরেছি ব্যাপারটা। আর বুঝতে হবে কিন্তু এখানে আমার এইটা উঠানের দৈর্ঘ্য কত ছিল 3.5 মিটার, আর প্রস্থ কত ছিল 2.5 মিটার। আর যে উঠান সরি এটা শতরঞ্জি, হ্যাঁ? এরা মাঝখানে আমি শতরঞ্জি দিয়েছি। আর যে উঠানে ছিল 6 মিটার দৈর্ঘ্য, আর প্রস্থ ছিল 4.2 মিটার। এটা 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 হচ্ছে বাড়ির উঠান। তাহলে এইবারে বলছে বাড়ির উঠানটাতে শতরঞ্জি যখন বেছানোর পরে শতরঞ্জি বাদে বাকি আর কতখানি জায়গা পড়ে আছে সেটার ক্ষেত্রফল বের করতে হবে। তার মানে এখানে এটা সিম্পল, এটা একদম সিম্পল কী করে আমি বের করতে পারি যে মোট যে উঠানটা আছে সেই উঠানের ক্ষেত্রফল কত, সেই উঠানের ক্ষেত্রফল। আর শতরঞ্জি আমি বেশি দিয়েছি, তার শতরঞ্জি ঢাকা পড়ে গেছে, যদি শতরঞ্জিটা ঢাকা দিয়ে দিই তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল কত, সেই দুটো ক্ষেত্রফলকে আমি যদি বাদ দিয়ে দিই তাহলে বাকিটা পড়ে থাকবে না, বুঝলে না? তাহলে আমি আগে বের করবো কি উঠানের ক্ষেত্রফল। এবার আমি তাহলে অঙ্কটা কীভাবে করবো, আমি যেমন ছবি আঁকলাম তোমরা কিন্তু এইভাবে এই দুটো ছবি দেখানোর দরকার নেই, কিন্তু এই ছবিটা দেখাতে হবে। তো এখানে কী লিখবো যে এ বি সি ডি, মনে করি এটা লিখলে খুব ভালো হয়, এ বি সি ডি বাড়ির উঠানের দৈর্ঘ্য ইকুয়াল টু 6 মিটার, প্রস্থ ইকুয়াল টু 4.2 মিটার। তাহলে উঠানের দৈর্ঘ্য প্রস্থ দিয়েছে, উঠানের ক্ষেত্রফল বের করবো। এটা কি বলেই দিচ্ছে আয়তক্ষেত্রাকার উঠান, তার মানে আমাকে আর দেখা দরকার হয়নি। অতএব উঠানের ক্ষেত্রফল ইকুয়াল টু কি না, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য তো 6 মিটার, 6 মিটার ইন্টু প্রস্থ 4.2, এখানে কী হবে মিটার ইন্টু মিটার, তার মানে মিটার স্কোয়ার বা বর্গ মিটার। দুটো মিটারকে গুণ করলে সেটাকে আমরা বর্গ মিটারে লিখি বা বর্গ মিটার লিখতে হয়। তাহলে এইবার আমরা গুণ করবো, দেখো 6 দুগুণে 12 2 হাতে হলো 1, 4 6 24 থেকে 25, একটা প্রদশমিক এটা, তাহলে 25.2 বর্গ মিটার। তাহলে আমরা উঠানের ক্ষেত্রফলটা পেয়ে গেলাম। এবার কি বের করতে হবে, তাহলে উঠান হচ্ছে 25.2, মানে এই যে পুরোটা এটা ছিল 25.2 বর্গ মিটার, আমরা পেয়ে গেলাম। এইবারে বের করতে হবে শতরঞ্জির ক্ষেত্রফল। তাহলে শতরঞ্জির ক্ষেত্রফল কতটা আমাকে সেটা বের করতে হবে। এবার আমরা কি লিখবো না আয়তক্ষেত্রাকার শতরঞ্জির দৈর্ঘ্য ইকুয়াল টু 3.5 মিটার, প্রস্থ দিয়ে দিয়েছে যেটা আমি সেটাই শুধু লিখছি, ইকুয়াল টু 2.5 মিটার। তাহলে এর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে, প্রস্থ দিয়ে দিয়েছে, তার মানে এটাও ক্ষেত্রাকার মানে তার মানে এরও আমাদেরকে কী বের করতে হবে না ক্ষেত্রফল বের করতে হবে। যদি ক্ষেত্রফল বের করতে হয় তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্র যে আমরা আয়তক্ষেত্রাকার যে কোনো চিত্রে যে ক্ষেত্রফল বের করি তারই সূত্র লাগাবো। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল মানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তার মানে এখানে আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখবো না, আমরা কি লিখবো যে শতরঞ্জির ক্ষেত্রফল। অতএব
শতরঞ্জির ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। না বুঝলে না? শতরঞ্জির ক্ষেত্রফল ইজুকাল টু দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইজুকাল টু দৈর্ঘ্য দিয়েছে 3.5 মিটার ইন্টু প্রস্থ মানে 2.5 মিটার ইজুকাল টু, আমরা কী করবো না 3.5কে 2.5 গুণ করবো। তোমরা সিম্পলি গুণ করবে 8.75 মিটার গুণতে মিটার মানে বর্গ মিটার। এইবার দেখো আমরা এইটা পেয়েছিলাম কি উঠানের ক্ষেত্রফল, এইটা পেয়েছি শতরঞ্জির ক্ষেত্রফল। তাহলে এর মধ্যে যদি আমরা এটাকে বিছিয়ে দিই তাহলে সবটা ঢাকা পড়ছে না, কিছুটা খালি হয়ে যাচ্ছে। তাহলে কতটা খালি হচ্ছে সেটা বের করতে হবে। এবারে কি বের করবো, অতএব শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল, এটা কিন্তু লিখতে হবে। শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল ইকুয়াল টু কী হবে না, শতরঞ্জি যে উঠানের মোট যে ক্ষেত্রফল ছিল সেই উঠানের মোট ক্ষেত্রফল থেকে আমাকে শতরঞ্জি ক্ষেত্রফলটা বাদ দিতে হবে। তার কারণ এত বড় একটা উঠান আর এইটুকু শতরঞ্জি বিছিয়ে দিচ্ছি, তাহলে এই পুরো ক্ষেত্র এইটুকুটা মাত্র ঢাকা পড়েছে। তাহলে আমি যদি পুরোটা থেকে এইটুকুটা বাদ দিয়ে দিই তাহলে আমার বাকিটা পেয়ে যাবো। তাহলে পুরোটা হচ্ছে উঠান 25.2 বিযুক্ত 8.75, এর দুটো দিয়ে একক হবে বর্গ মিটার ইকুয়াল টু, যেটা তাহলে 25.2কে আমরা 8.75 দিয়ে বিয়োগ করবো। তোমরা বিয়োগ করো, বিয়োগ করলে কিন্তু সিম্পল বিয়োগ একদম, এখানে কিন্তু কোনো ফান্ডা নেই। কী আছে দেখো, 2-এর পরে 0, 5.5 দিতে হলে 1, 7 8, 8 আছে 12 মিলে 4 দিতে, 7 হলে 1, 8 9, 9 আছে 15 মিলে 16, 6 1 বর্গ মিটার। তাহলে এইটা গেলে আমাদের উত্তর। এখানে এটাই চেয়েছিল কি শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল কত। তো আমরা এটা পেলাম যে শতরঞ্জি বাদে বাকি উঠানের ক্ষেত্রফল। আমি আবার যদি প্রথম দিকে আসি তাহলে আমি কীভাবে বের করলাম দেখো ভালো করে। কীভাবে বের করলাম না, আমি প্রথমে উঠানের ক্ষেত্রফল বের করলাম যে উঠানের দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপরে আমরা শতরঞ্জির ক্ষেত্রফল বের করছি, শতরঞ্জির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তারপরে শতরঞ্জি বিছানার পরে কতটা ফাঁকা পড়ে থাকবে না, শতরঞ্জিটা উঠানটা থেকে শতরঞ্জিটা আমাদেরকে বাদ দিতে হবে। সেই উঠানটা থেকে যদি শতরঞ্জি বাদ দিয়ে দিই তাহলে কিন্তু এই বাকি উঠানের ক্ষেত্রফল পেয়ে যাবো। আমরা সেটা কিন্তু পেয়ে গেছি। এরপর চলে যাবো আমরা নেক্সট কোশ্চেন নাম্বার 3। তাহলে কোশ্চেন 3তে কী বলছে না, অজন্তা হাউসিং কমপ্লেক্সের বর্গাক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া একটি রাস্তা আছে। রাস্তা সমেত পার্কের পরিসীমা 484 মিটার হলে রাস্তাটির ক্ষেত্রফল হিসাব করি। ভালো করে বুঝবে। বলছে অজন্তা কোনো একটা জায়গা বলেছে, সেখানে বর্গক্ষেত্রাকার পার্ক, তার মানে এটা পার্ক আঁকতে বলছে বর্গক্ষেত্র, মানে যার দৈর্ঘ্য প্রস্থ দুটোই বর্গক্ষেত্র, মানে দৈর্ঘ্য প্রস্থ দুটোই সমান। তাহলে আমি একটা বর্গক্ষেত্রাকার পার্ক আঁকলাম, এটা বর্গক্ষেত্রাকার পার্ক রেখেছি না, বর্গক্ষেত্রাকার পার্ক। এবার কি বলছে, এই বর্গক্ষেত্রাকার পার্কের বাইরের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। দেখো বাইরের চারিদিকে বলছে, চারিদিকে মানে চারধারেই। তাহলে এইটা ভালো করে বুঝবে, এটা এটা 3 মিটার চওড়া, এটাও 3 মিটার চওড়া, এইটাও 3 মিটার চওড়া, এইটাও 3 মিটার চওড়া। তাহলে এইটা হচ্ছে আমার 3 মিটার চওড়া রাস্তা, চারধারে 3 মিটার, এইটাও 3 মিটার, এইটাও 3 মিটার। আমি যেভাবে অ্যারোটা দিচ্ছি তার মানে মাঝখানেরটাকে আমি বোঝাচ্ছি বলে এরকম অ্যারো দিচ্ছি, কিন্তু তাহলে তোমরা এইভাবে দিতে পারো, এইটা 3 মিটার। তাহলে 3 মিটার চওড়া, এটাও 3 মিটার, প্রত্যেকটা কিন্তু 3 মিটার চওড়া, চারদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে। বলছে রাস্তা সহ, এবার দেখো আমরা যদি ABCD পার্ক নিই, ABCD পার্ক নিই, এইবারে শুধু এটা শুধুটা হচ্ছে পার্ক, মানে ABCD পার্ক, কিন্তু যা রাস্তা দিয়ে দিচ্ছে, এবার রাস্তা যদি নাম দিই তাহলে কী হবে, PQRS। এইবার দেখো PQ মানে ABCD হচ্ছে পার্ক, কিন্তু PQRSটা কি, PQRS মানে পার্ক প্লাস রাস্তা, এদিকেও পার্ক প্লাস রাস্তা, পার্ক প্লাস রাস্তা, পার্ক প্লাস রাস্তা, মানে তার মানে রাস্তা সহ পার্ক। না বুঝলে না, রাস্তা সহ পার্ক, এটা বুঝে গেল। PQRS হচ্ছে রাস্তা সহ পার্ক, আর শুধু ABCD হচ্ছে আমার পার্ক। তো এখানে কি বলছে যে
পার্ক রাস্তা সহ পার্কের পরিসীমা, মানে এইটা সহ এই রাস্তা প্লাস পার্ক তার পরিসীমা বলছে, তার মানে PQRS এর পরিসীমা বলছে 484 সেমি মিটার মিটার। না বুঝলে না, তো আমাকে কি বের করছে, রাস্তাটির ক্ষেত্রফল, আমাকে শুধু এই রাস্তার ক্ষেত্রফলটা কিন্তু চেয়েছে। এখানে বুঝতে হবে, বোঝার জিনিস আছে, শুধু রাস্তার ক্ষেত্রফল আমাকে চেয়েছে। তাহলে যদি শুধু রাস্তার ক্ষেত্রফল আমি বের করি, আমি যদি শুধু রাস্তার ক্ষেত্রফল বের করতে যাই, আমি এইটা 3 মিটার, এই রাস্তাটার চওড়াটা 3 মিটার আমি পেয়ে গেলাম, কিন্তু কতখানি মানে প্রস্থ সেটা তো আমি পাচ্ছি না, মানে সরি প্রস্থটা পেলাম, দৈর্ঘ্য কত আমি তো জানি না, এইদিকে দৈর্ঘ্য কতটা, এইটা দৈর্ঘ্য কতটা আমরা জানি না, যেহেতু পার্কের দৈর্ঘ্য জানি না, তার মানে রাস্তার দৈর্ঘ্য জানতে পারবো না। তাহলে এখানে আমাদের কি বের করতে হবে, যে আগে বের করতে হবে যে এই পার্কটার মানে যে সীমানা সেইটা কতখানি। না বুঝলে না, পার্কটার কতটুকু সীমানা সেটা বের করতে হবে। তো এই পার্কটা যেহেতু দেওয়া নেই, পার্কের আমরা কি জানি, চারটে বাহু দৈর্ঘ্য সমান, তাহলে আমি এটাকে যদি এক্স ধরে নিই, তাহলে এইটাও এক্স, এইটাও এক্স, এইটাও এক্স, তাহলে পার্কটার ক্ষেত্রফল কত হচ্ছে বুঝতে হবে। পার্কটা সরি, এখানে পরিসীমা দিয়েছে, তাহলে পার্কটার পরিসীমা কত না 4 ইন্টু বাহু দৈর্ঘ্য এক্স ইন্টু এক্স, মানে 4 ইন্টু বাহু দৈর্ঘ্য, তার মানে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস এক্স, তার মানে 4x। এটা পার্ক, মানে আমাদের হিসাবে শুধু পার্ক। আর আমাদের হিসেবে রাস্তা কত, রাস্তা সহ পার্কের পরিসীমা কত হবে দেখো, এতটা আমার এতটা এক্স, মানে এইখান পর্যন্ত, এখান থেকে এক্স, এইটা 3, আবার একইভাবে এইটা এতটা এক্স, এইটা 3, তাহলে পুরোটা এই জায়গা থেকে আমার এই জায়গা পর্যন্ত কতটা আছে, এখানটা যদি দেখো, এই এখান থেকে এখানে কতটা আছে দেখো, আমি এখানে যদি এটা ঘেরে দিই, আমার এতটুকু হচ্ছে এক্স, আর এইটা 3, এইটা 3। না বুঝলে না, তাহলে রাস্তাটা কত হলো, মানে রাস্তা সহ পার্কের মানে দৈর্ঘ্য কত হলো, এক্স প্লাস 3, আবার এদিকেও 3 প্লাস 3, তারপরে এক্স প্লাস 6, দুদিকে তো 3 মিটার চওড়া রাস্তা, তারপরে দুদিক থেকে যদি চওড়া আমি 3 মিটার যোগ করি, তাহলে মোট এখন তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য একই ক্ষেত্রে এইদিকে যেমন এইদিকেও এইটা এক্স, এইটা 3, নিচে 3, তাহলে এইটাও এক্স প্লাস 6, দুটো 3 যোগ হবে, এবার দৈর্ঘ্য ক্ষেত্রেও দুটো 3 যোগ হবে, প্রস্থের ক্ষেত্রেও দুটো 3 যোগ হবে, তার মানে দুটোই তো বর্গক্ষেত্রাকার, কেন রাস্তাটাও বলছে সমান 3 মিটার করে চওড়া, আর পার্কটাও বর্গক্ষেত্রাকার, তাহলে রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য কত পেলাম বুঝলে না, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য হবে এক্স প্লাস 3 প্লাস 3, তার মানে এক্স প্লাস 6 মিটার। তাহলে আমরা যদি রাস্তা সহ পার্কের কি বলে দৈর্ঘ্য পেয়ে যাই, তাহলে রাস্তা সহ পার্কের পরিসীমা পাবো, সেই রাস্তা সহ পার্কের পরিসীমা ইকুয়াল টু এইটা, সেখান থেকে আমরা এক্স এর মান পাবো, যা এক্স এর মান পাবো খুবই সহজ। এবার দুটো ক্ষেত্রফল বের করে দেবো, রাস্তার ক্ষেত্রফল বের করে দেবো, পার্কের ক্ষেত্রফল বের করে দেবো, দুটোকে বাদ দিয়ে দেবো, বাদ দিলে আমরা রাস্তার ক্ষেত্রফলটা পেয়ে যাবো। না বুঝলে, ব্যাপারটা বুঝলে, এইবার আমরা কি বের করবো না, লিখছি মনে করি পার্কের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার। কেন এটা বলছে বর্গাকার পার্ক, তাহলে আমাকে দৈর্ঘ্য আর প্রস্থ আলাদা করে ধরতে হবে না, পার্কের মনে করি পার্কের বাহু দৈর্ঘ্য ইকুয়াল টু এক্স মিটার, আমি পেয়ে গেলাম। এইবার আমার কি বলছে না, আমি যদি সে আগে ছবিটাকে যদি এখানে ভালো করে এঁকে দিই, মানে ছোটো করে এঁকে যদি তোমাদেরকে বুঝিয়ে দিই, এটা এইটা, তাহলে এইটা এক্স, এইটা এক্স, এইটা এক্স, এইটা এক্স, এইটা 3, এইটা 3, এইটা 3, আবার এইটা 3, তাহলে আমি তাহলে শুধু আমরা পার্কের বাহু দৈর্ঘ্য ধরেছি এক্স মিটার, তাহলে রাস্তা সহ পার্কের বাহু দৈর্ঘ্য দেবে না, আমি আগে আমাকে এটা লিখতে হবে যেটা বলেছে, কি বলেছে না, পার্কের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, এটা বলে দিয়েছে আমার যে পার্কের চারিদিকে 3 মিটার চওড়া রাস্তা আছে, অতএব রাস্তা সহ, এবার আমাকে কি লিখতে হবে, রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য, পার্কের বাহুর দৈর্ঘ্য দেখো, এইটা এক্স,
এইদিকেও 3 এদিকেও 3, তাহলে 3 3 6, তাহলে x প্লাস 3 প্লাস 3 মিটার ইকুয়াল টু x প্লাস 6 মিটার। তাহলে আমি রাস্তা সহ পার্কের দৈর্ঘ্য পেয়ে গেলাম। তাহলে এবার পরিসীমা পাবো, এটাও বর্গক্ষেত্রের কত, এদিকেও এইটাও একই হবে, এইটাও 3 মানে x প্লাস 6, এটাও x প্লাস 6, এটাও x প্লাস 6, এটাও x প্লাস 6, তিনটি মানে চারদিকের বাহুটা x প্লাস 6ই হবে। তাহলে অতএব রাস্তা সহ পার্কের পরিসীমা ইকুয়াল টু, রাস্তা সহ পার্কের পরিসীমা, আমরা পরিসীমা সূত্র কি জানি, যেহেতু বর্গক্ষেত্র 4 ইন্টু বাহু দৈর্ঘ্য 4 ইন্টু এক্স প্লাস 6 মিটার ইকুয়াল টু 4x প্লাস 4 6 24 মিটার। তাহলে রাস্তা সহ পার্কের পরিসীমা পেয়ে গেলাম। আর রাস্তা সহ পার্কের পরিসীমা তো আমার দিয়ে দিয়েছে, না বুঝলে না, যেহেতু রাস্তা সহ পার্কের পরিসীমা ইকুয়াল টু কত হচ্ছে 484 মিটার। দেখো এটা আমার দিয়ে দিয়েছে রাস্তা সহ পার্কের পরিসীমা, আর আমরা এমনি পেয়েছি এটা রাস্তার পরিসীমা, রাস্তা সহ পার্কের পরিসীমা আমাদের হিসাবে এটা দিচ্ছে, বইয়ের হিসাবে এটা দিচ্ছে, তবে দুটো সমান হবে। অতএব শর্তানুসারে পাই, অতএব শর্তানুসারে কি পাই না, এই দুটো সমান হবে 4x প্লাস 24 ইকুয়াল টু 484। এখান থেকে আমরা এক্সের মান বের করবো, তোমরা করেছো। বা 4x সমান কী হবে, দেখো মান কীভাবে বেরোয় না, সংখ্যাগুলোকে একদিকে রাখবো আর x y z যেগুলো থাকবে, আমরা যেগুলো নাম যেগুলো আমরা জানি না, যেগুলো বের করতে হবে সেগুলো আমি বাম দিকে রাখবো। তাহলে 484, এটা 24টা ডান দিকে চলে যাবে, 24 যদি ডান দিকে চলে যায়, সমান চিহ্নের বাম দিকে আছে প্লাস দিয়ে কিছু এখানে যোগ চিহ্ন আছে, যা সমান চিহ্নের ডান দিকে যাবে এটা বিয়োগ চিহ্ন হয়ে যাবে, না বুঝলে না, এটা বুঝতে হবে কিন্তু। 4x প্লাস 24 ইকুয়াল টু 484, তাহলে 4x সমান 484 প্লাস মাইনাস 24, বা 4x সমান এটা বিয়োগ করবো 0 2 6 460, আমি সিম্পল বিয়োগ, বা x সমান এটা কী হবে না, চারটা কিস আছে এক্সের সঙ্গে, চারটা যেহেতু এক্সের সঙ্গে গুণে আছে, গুণ থাকলে সমান চিহ্নের ডান দিকে গেলে যা সমান চিহ্ন থেকে এদিক ওদিকে হবে, গুণ থাকলে ভাগ হবে, ভাগ থাকলে গুণ হবে, যোগ থাকলে বিয়োগ হবে, বিয়োগ থাকলে কিন্তু যোগ হবে, এটা কিন্তু বুঝতে হবে। তাহলে 460 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু, তাহলে এটা আমার কত হয়, এক্সের মান আমি এখান থেকে পেয়ে যাবো। 460 ডিভাইডেড বাই 4 করো, তোমরা কাটাকাটি করে তোমরা বুঝতে পারবে। 460 ডিভাইডেড বাই 4 করতে হবে, 4 করলে কত হবে, ভালো করে দেখো কাটো কিন্তু, 115 মিটার। 2 দিয়ে কাটবো, এখানে 2 দিয়ে কাটবে, 2 দুগুণে 4, 2 দুগুণে 4 কত 3, 230, 115, তাহলে 115 মিটার। এক্সট্রা আমি কী ধরেছিলাম না, আমরা ধরেছিলাম যে পার্কের বাহুর দৈর্ঘ্য। তাহলে যা আমরা পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম 15 মিটার, তাহলে এখানে কি লিখবো, অতএব এক্স ইকুয়াল টু 115 মিটার। আমরা এক্সট্রা কী ধরছিলাম, পার্কের বাহু দৈর্ঘ্য ধরছিলাম, এখানে লিখবো অতএব পার্কের, এটা কিন্তু রাস্তা বাদে, আমি ওই জন্য রাস্তা লিখছি না কিন্তু, পার্কের বাহুর দৈর্ঘ্য ইকুয়াল টু 115 মিটার। এবার পার্কের বাহু দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে পার্কের ক্ষেত্রফল পাবো না, অতএব পার্ক যেহেতু বর্গাকার, পার্কের ক্ষেত্রফল, কেন আমার তো ক্ষেত্রফল চেয়েছে, 4 ইন্টু ক্ষেত্রফল মানে কি, পার্কের ক্ষেত্রফল মানে বর্গাকার, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু বা বাহু স্কোয়ার, তাহলে পার্কের ক্ষেত্রফল সমান বাহু ইন্টু বাহু ইকুয়াল টু 115 ইন্টু 115 বর্গমিটার ইকুয়াল টু, তাহলে 115কে আমরা 115 দিয়ে বলে গুণ করবো, তোমরা সিম্পল গুণ করবে, 115কে 115 দিয়ে গুণ করলে এটা কী হবে 13225 বর্গমিটার। তাহলে আমি পার্কের ক্ষেত্রফল পেয়ে গেলাম। এবার আমার কি চাই, রাস্তার ক্ষেত্রফল চেয়েছিল, তাহলে পার্ক সমেত রাস্তার ক্ষেত্রফল আমি বের করবো। অতএব পার্ক সমেত না, রাস্তা সমেত, এটা একটা অ্যাকচুয়ালি রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য ইকুয়াল কত, এক্স প্লাস 6 পেয়েছিলাম তো, এক্স প্লাস 6 মিটার ইকুয়াল টু, আমরা এক্সট্রা কত পেয়েছি, 115 পেয়েছি, তাহলে 115 প্লাস 6 মিটার ইকুয়াল টু কত, 115 সঙ্গে যোগ করলে 121 মিটার। তাহলে আমরা রাস্তা সমেত পার্কের দৈর্ঘ্য পেয়ে গেছি, তাহলে রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল পেয়ে যাব। অতএব রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল ইকুয়াল টু বাহু ইন্টু বাহু,
কারণ এটাও বর্গক্ষেত্র হবে। বাহু ইন্টু বাহু ইজ ইকুয়াল টু 121 ইন্টু 121 বর্গমিটার ইজ ইকুয়াল টু 121কে 121 তোমরা গুণ করো, এগুলো তো সিম্পল গুণ, এগুলো তোমাদের নিজেকেই করতে হবে। 14641 বর্গ মিটার। এবার দেখো আমরা রাস্তা সহ পার্কের ক্ষেত্রফল পেয়ে গেছি আর শুধু পার্কের ক্ষেত্রফল পেয়ে গেছি। তাহলে রাস্তার ক্ষেত্রফল কত, বাদ বিয়োগগুলি হয়ে যাবে। অতএব রাস্তার ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রাস্তা সমেত পার্কের ক্ষেত্রফল মাইনাস শুধু পার্কের ক্ষেত্রফল। পার্কের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু রাস্তা সমেত কত হয়েছি 14641 মাইনাস শুধু পার্ক কত পেয়েছিলাম 13225 13225 বর্গমিটার। তাহলে এটা সিম্পল বিয়োগ ইজ ইকুয়াল টু, বিয়োগ করবে 5 11 মিলে 6 দিয়ে 7 মিলে 1 3 3 4 মিলে 1 দিতে, আবার 2 আসে 6 মিলে 4 দিতে, 1 আসে 4 মিলে 1 দিতে, তাহলে 1416 বর্গমিটার। বুঝলে না, এটি আমাদের উত্তর। আমাদের এটাই চেয়েছিল যে রাস্তা বাদে মানে শুধু রাস্তার ক্ষেত্রফল কত, তো আমরা এইভাবে পেলাম রাস্তা বাদের ক্ষেত্রফল মানে রাস্তার ক্ষেত্রফল। তোমাদের কিন্তু এইভাবে বুঝতে হবে কিন্তু অঙ্কটা, আর বুঝলে কিন্তু অঙ্কগুলো কোনো ব্যাপার না। আবার দেখো ভালো করে ছবিটা, যদি ছবিটা দেখো তাহলে কিন্তু একদম পরিষ্কার হয়ে যাবে সব কিছু। আমরা কি করেছি না শুধু পার্কের ক্ষেত্রে বের করেছি, শুধু পার্কের ক্ষেত্রে কত পেয়েছিলাম 13225, তাহলে 13225 এটা শুধু এটা আর পুরোটা এই পুরোটা মিলে কত পেয়েছিলাম 14641। তাহলে এইটুকু আমার চাই, এইটুকু তাহলে এই মাঝখানটা বাদ দিয়ে দেবে, মাঝখানটা আমরা কিন্তু বিয়ে করে দিয়েছি। কিন্তু এইটা পেলাম কীভাবে, দেখো এটা এক্স, এদিকে 3 এদিকে 3, তাহলে এক্স প্লাস 6 সব দিক দিয়ে এক্স প্লাস সিক্স হলে তাহলে এক্স প্লাস 6 এটা কী হবে না পরিসীমা ইন্টু 4 পরিসীমা, আর অলরেডি আমার পরিসীমা দিয়ে দিয়েছে 484। এখান থেকে আমরা এক্সের মান পেয়ে গেছি 115। এইটা কিন্তু এইটা যদি বুঝতে পারলে তাহলে কিন্তু অঙ্কগুলো করার ব্যাপার নেই, না বুঝলে না। তো এইভাবে করবে। এরপরে ভিডিওতে আমরা নেক্সট অঙ্ক 4 দিকের অঙ্ক নিয়ে চলে আসবো। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।